আমাদের শ্রেণীর মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। ইংরেজি ক্লাসের প্রথমে কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্নটা রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? হোম ডিস্ট্রিক্ট মানে নিজ জেলা। হোম ডিস্ট্রিক্ট কথাটা মনে হচ্ছে নিজ জেলা। যেন আমাদের বাংলাদেশে 64টি জেলা রয়েছে, তার মধ্যে আমার জেলা নির্দিষ্ট একটা জেলা রয়েছে, সেই জেলাটাকে বলা হবে হোম ডিস্ট্রিক্ট। তাহলে যেমন আমার ক্ষেত্রে আমি যদি এটা অ্যান্সার দিই, তাহলে আমি লিখব রংপুর লিখব। তাহলে উত্তরটা কীরকম দাঁড়াবে? উত্তরটা এখান থেকে শুরু করতে হবে। দি নেম অফ ইউরটা মাই হয়ে যাবে, হোম ডিস্ট্রিক্ট ইজ, তাহলে দি নেম অফ ইউর আছে, ওটাকে মাই করতে হবে আমার। আমি বলবো তোমার, তুমি বলবো আমার। দি নেম অফ মাই হোম, DISTRICT, হোম ডিস্ট্রিক্ট ইজ, তারপরে নাম বসে দেবে। নামটা কি? আমি লিখবো রংপুর, তোমরা তোমাদের নিজের নিজের হোম ডিস্ট্রিক্টটা জেনে নেবে। দি নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর। আমার নিজ জেলার নাম রংপুর, আমার নিজ জেলার নাম রংপুর। এখন খেয়াল করে, এখানে একটা বড় হাতের লিখতে হলো 8টা, কারণ এটা একটা কোনো জায়গার নাম যদি হয় অবশ্যই সেটা কী হবে? বড় হাতের লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি? এটা অবশ্য তোমাদেরকে এর আগেও করানো হয়েছিল, আবার এটাকে একটু স্মরণ করে দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি মাসে কতদিন রয়েছে? এর আগে ছিল প্রশ্নটা, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি ইন জেনারেল, এরকম প্রশ্নগুলো ছিল। সচরাচর বা সাধারণত ফেব্রুয়ারি মাসে কতদিন থাকে, আছে, এরকম। তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে কতদিন রয়েছে? এর অ্যান্সারটা হবে, এর অ্যান্সারটা 28 দিনে। তাহলে অ্যান্সারটা দিব কীভাবে? এটা যেহেতু দিয়া হাউ মেনি ডেজ আর এখানে একটা দেয়ার বাদ পড়ে গেছে। হাউ মেনি ডেজ আর দেয়ার, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি, তাহলে অ্যান্সারটা হবে দেয়ার আর কতদিন? 28 ডেজ। দেয়ার আর 28 ডেজ ইন ফেব্রুয়ারি, FEBRUARY। খেয়াল করে, এখানে আগের সেন্টেন্সটা যেরকম এখানে একটা আর বড় হাতের হয়েছে, পরের সেন্টেন্সটা তো দেখা যাচ্ছে এখানে একটা বড় হাতের হলো। এটা মাসের নাম। আমাদের যে 12টা মাস রয়েছে, 12টা মাসের প্রতিটা মাসের নাম যেখানেই লেখা হোক, প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে, প্রথম লেটারটা বড় হাতের হতে হবে। তাহলে দেয়ার আর 28 ডেজ ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে 28 দিন রয়েছে। এবার নাম্বার 3, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে? খেয়াল করো, হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে না, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, হোয়াট ডে ইজ ইট টুডে, হোয়াট ডে উইল ইট বি টুমরো। এই ইট কথা এখানে ইট মানে এই যে ইংরেজিতে যে ইট, এই ইট ওয়ার্ডটা থেকে যাবে প্রশ্ন করার সময়, কিন্তু অ্যান্সার দেওয়ার সময় ইটটা ব্যবহার করতে হবে না। এটা দেখো কীভাবে অ্যান্সার দিচ্ছি। গতকাল কী বার ছিল? তাহলে অ্যান্সারটা হবে ইয়েস্টারডে, তারপরে ওয়াজ, ইয়েস্টারডে ওয়াজ, ইট থাকবে না। খেয়াল করো, ইয়েস্টারডে ওয়াজ। এখন গতকাল কী বার ছিল? আজকে শুক্রবার হলে গত কী বার ছিল? বৃহস্পতিবার। তাহলে থার্সডে, ইয়েস্টারডে ওয়াজ থার্সডে, THURS, THURSDAY, ডে, থার্সডে। ইয়েস্টারডে ওয়াজ থার্সডে, গতকাল বৃহস্পতিবার ছিল। এখানেও লক্ষণীয়, থার্সডে টিতে কী হাতে হয়েছে? বড় হাতে হয়েছে। ইয়েস্টারডে ওয়াজ থার্সডে, ইয়েস্টারডে ওয়াজ থার্সডে, ইয়েস্টারডে ওয়াজ থার্সডে। অবশ্যই এই প্রশ্নটা হচ্ছে কিছুটা পরিবর্তনশীল। এই প্রশ্নটা আগামীকাল করলে তখন আবার হবে ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে, এভাবে চলতে থাকবে আর কি। এটা রোটেটিং হবে, ঘুরতে থাকবে। তাহলে ইয়েস্টারডে ওয়াজ থার্সডে। এরপরে প্রশ্ন উত্তরে 4 নম্বরটা রয়েছে, হোয়াট ডে উইল ইট বি টুমরো? তাহলে যখনই টুমরো হবে তখন এখানে উইল ব্যবহার করতে হবে এবং বি থাকবে।
হোয়াট ডে উইল ইট বি টুমরো, আগামীকাল কী বার হবে। হোয়াট ডে উইল ইট বি টুমরো, হোয়াট ডে উইল ইট বি টুমরো। আমরা এরকমও দিতে পারি একটা, আগামীকাল কী বার হবে ইংরেজি করো তুমি, তখন তোমাকে লিখতে হবে হোয়াট ডে উইল ইট বি টুমরো। গতকাল কী বার ছিল, তখন তোমাকে লিখতে হবে হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে। আজ কী বার, হোয়াট ডে ইজ ইট টুডে। তাহলে এগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলোর সঙ্গে সঙ্গে অর্থ তোমাকে জানতে হবে, কারণ অনেক সময় বাংলা থেকে ইংরেজি করতে হবে, ইংরেজি থেকে বাংলা করতে হবে, এবং কোশ্চেন অ্যান্সার থেকে, অর্থাৎ কোশ্চেন থেকে অ্যান্সার করতে হবে। আবার অনেক সময় অ্যান্সার থেকে কোনো কোশ্চেনও করতে বলি। যদি তোমরা এইভাবে শিখতে পারো তাহলে ইংরেজি তোমাদের কাছে মনে হবে অত্যন্ত সহজ, কোনো ভয় ভীতি ইংরেজির সঙ্গে তোমাদের থাকবে না। যাই হোক, হোয়াট ডে উইল ইট বি টুমরো, আমাদের অ্যান্সার হবে টুমরো। তাহলে টিটা বড় হাতে, TOMORRO, টুমরো। উইল, টুমরো উইল বি, টুমরো উইল বি, আগামীকাল কী বার হবে, আগামীকালকে আজকে যদি শুক্রবার হয় তাহলে শনিবার হবে। তাহলে টুমরো উইল বি স্যাটারডে, টুমরো উইল বি SATUR, স্যাটার, DAY, স্যাটারডে। অবশ্যই এটা বড় হাতের, যদি ছোটো হাতের মনে হয় বড় হাতের করে নিতে হবে, আমি অবশ্য বড় হাতেরই লিখছি। টুমরো উইল বি স্যাটারডে, ফুল স্টপ। আগামীকাল শনিবার বা আগামীকাল শনিবার হবে, টুমরো উইল বি স্যাটারডে। TOMORRO, টুমরো উইল বি স্যাটারডে, টুমরো উইল বি স্যাটারডে, SATUR, স্যাটার, DAY, স্যাটারডে। আমি আগে বলেছি এই প্রশ্নগুলো হচ্ছে পরিবর্তনশীল। এই প্রশ্নগুলো যেদিন করবে সেই দিন কি হিসাব করে, পরের দিন তাহলে পরের দিন বলতে হবে, আগের দিন তাহলে আগের দিন বলতে হবে, সেই দিন হলে সেদিন বলতে হবে, এরকম তোমার খেয়াল রাখতে হবে। টুমরো উইল বি স্যাটারডে, ফুল স্টপ। এবার তোমাদের জন্য নতুন একটা আইটেম রয়েছে আজকে, সেটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। সব বাক্য তৈরি করার জন্য, সেন্টেন্স তৈরি করার জন্য কী করতে হবে, এই এলোমেলো ওয়ার্ডগুলো সাজাতে হবে। এখানে এলোমেলো লেটার, এলোমেলো ওয়ার্ড। তো আজকে এলোমেলো ওয়ার্ড দিচ্ছি আমরা, এটাকে সাজিয়ে সেন্টেন্স গঠন করতে হবে, বাক্য তৈরি করতে হবে। আর যদি লেটার দিতাম তাহলে আমরা হয়তো এগুলো না, হয়তো এখান থেকে একটা ওয়ার্ড, একটা মানে ওয়ার্ডের জন্য সব দিতাম, কিছু লেটার দিতাম। তাহলে লেটার এবং ওয়ার্ডের মধ্যে, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। লেটার হচ্ছে একটা বর্ণ, এটাকে লেটার বলা হয়, একটা অক্ষরকে লেটার বলা হয়। আর ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে ওয়ার্ড। আর সেন্টেন্স কি, সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে এটা পূর্ণ অর্থ প্রকাশ করলে সেটাকে বলা হবে সেন্টেন্স। যদি কমপ্লিট কোনো সেন্স প্রকাশ করে তখন সেটা হবে সেন্টেন্স। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে এই শব্দগুলা বা এই ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া আছে, এগুলো কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, এগুলোকে সাজিয়ে যেন একটা অর্থ প্রকাশ সেটা করতে হবে। তো দেখা যাক এবার এটা কী হতে পারে। এটাকে আমরা একটা অ্যারোহেড দিয়ে লিখলাম, অ্যান্সার দিয়ে লেখা যেতে পারে, অ্যারোহেড দিয়ে লেখা যেতে পারে। তো নাম্বারস অ্যান্ড কাউন্ট দি রাইট। তাহলে কী হবে, তোমরা অবশ্য যারা বই ভালো করে পড়ে তাদের কাছে খুব চট করে হয়ে যাবে। এটা হবে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, কাউন্ট অ্যান্ড রাইট দি numbers, count and write the numbers। কথাটার মানে হচ্ছে গণনা করো এবং সংখ্যাগুলো লিখো। কাউন্ট অ্যান্ড রাইট দি নাম্বারস, কাউন্ট অ্যান্ড রাইট দি নাম্বারস, NUMBERS, কাউন্ট অ্যান্ড রাইট দি নাম্বারস, গণনা করো ও সংখ্যাগুলো লিখো। তাহলে কী হলো এখানে প্রথম কাউন্ট অ্যান্ড রাইট দি নাম্বারস, এখন ওটা সেন্স প্রকাশ করলো, কমপ্লিট সেন্স প্রকাশ করলো, এটা হলো একটা। 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে লিসেন, লুক অ্যান্ড সে। তোমাদের বইটা অনেক ব্যবহৃত এই বাক্যটা, 1 থেকে শুরু করে 2, 3, 4 এই ক্লাসগুলো অনেক রয়েছে।
এটা হবে লুক, লিসেন অ্যান্ড সে। লুক কমা LIST, লিসেন অ্যান্ড সে। লুক, লিসেন অ্যান্ড সে মানে দেখো, শোনো এবং বলো। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। বলো বানানটা বল করলো, বলো। খেয়াল করবা, ব আল্লাহ, বল, ব আল্লাহ, এটা এখন আর চলে না। কোনো এক সময় ছিল বানানটা, কিন্তু এখন বলো বানানটা বল করলে বলো, কারণ বল এবং বলো এক জিনিস নয়। নাম্বার 3, অ্যাকশনস অ্যান্ড ডু দ্য সে ইন অ্যাক্টিভিটি এ। কী হতে পারে দিয়ে? সে অ্যান্ড ডু দ্য অ্যাকশনস ইন অ্যাক্টিভিটি এ। তাহলে এখানে কী হবে? প্রথমটা হবে সে অ্যান্ড ডু দ্য, সে অ্যান্ড ডু দ্য অ্যাকশনস ইন অ্যাক্টিভিটি এ। সে অ্যান্ড ডু দ্য ACTIONS actions. Say and do the actions in ACTIVIT activity A. এই অ্যাক্টিভিটি শব্দটা, অ্যাক্টিভিটি লিখতে গিয়ে এটা খেয়াল করবা, ACTIVITY অ্যাক্টিভিটিটা বড় হাতের লিখতে হবে, বড় হাতের। এটা একটা সে অ্যান্ড ডু দ্য অ্যাকশনস ইন অ্যাক্টিভিটি এ, কার্যক্রম এ এর কাজগুলো বলো এবং করো। সে অ্যান্ড ডু দ্য অ্যাকশনস ইন অ্যাক্টিভিটি এ, কার্যক্রম এ এর, এখানে বড় হাতে দেওয়া আছে, খেয়াল করবা, যদি বড় হাতে ব্যবহার করবা। সে অ্যান্ড ডু দ্য অ্যাকশনস ইন অ্যাক্টিভিটি এ, কার্যক্রম এ এর কাজগুলো বলো এবং করো। কার্যক্রম এ এর কাজগুলো বলো এবং করো। সে অ্যান্ড ডু দ্য অ্যাকশনস ইন অ্যাক্টিভিটি এ। এরপরে নাম্বার 4, বিগিনিং দ্য থিংস সার্কেল উইথ বি। তাহলে এটা কী হতে পারে? এটা অর্থটা কী হতে পারে? অর্থটা হতে পারে সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি। তাহলে কী হবে? সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি। সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি। CIRCL, circle the THIN, circle the things beginning BEGINNING, beginning with B। অবশ্যই বিটাকে গোল করে দেবে। এখন সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি, বি দিয়ে শুরু হওয়া জিনিসগুলোতে গোল দাগ দাও। সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি, এটা অর্থটা হচ্ছে বি দিয়ে শুরু হওয়া জিনিসগুলোতে গোল দাগ দাও। আবার বলি, সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি, এবং এখানে সার্কেল তোমাকে দিতে হবে। বি দিয়ে শুরু হওয়া জিনিসগুলোতে গোল দাগ দাও। এখন 3 নম্বর আইটেম রয়েছে কিছু মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সটা যে ছাত্র যে কোনো ওয়ার্ড ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে পারবে, তোমাদের ক্লাস উপযোগী যে শব্দগুলো, যে লেটার, মানে যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলো যদি ব্যবহার তোমরা জানতে পারো, তাহলেই তুমি ইংরেজিতে পারদর্শী হতে পারবে, ইংরেজিতে সফল হতে পারবে। এটা খেয়াল করতে হবে। তাহলে এই টু মানে ও, এটার মানে হচ্ছে ও। যেমন কেউ যদি বলে আই অ্যাম ফাইন, ফাইনের উপরে একটা কমা থাকবে। এই অর্থাৎ এই যে আমরা ও এই যে ওয়ার্ডটা ব্যবহার করবো, এই ওয়ার্ডটা সামনে একটা কমা ব্যবহার করতে হবে। আই এম ফাইন টু, আমিও ভালো আছি। এখানে যদি লাগে হি, তাহলে ইজ হবে ফাইন টু, এটাও তো হবে, অসুবিধা নাই। হি দিলে ইজ হবে, আইয়ের সঙ্গে অ্যাম হয়, এই জন্য আই এম ফাইন টু, আমিও ভালো আছি। হি ইজ ফাইন টু, সেও ভালো আছে। রহিম ইজ ফাইন টু, রহিমও ভালো আছে। আই এম 8 years old টু, আমারও বয়স 8 বছর। এগুলো হতে পারে অনেক বাক্য। যদি কেউ বলে যে আমারও বয়স 8 বছর, তাহলে আই এম 8 years old, তারপরে এই ওয়ার্ডটা বসবে। এক্স রে,
এক্স রে মানে রঞ্জন রশ্মি, এক্স রে মানে রঞ্জন রশ্মি, অর্থাৎ মানুষ অসুস্থ বলে যখন কোনো ক্লিনিকে যায়, ডায়াগনস্টিক সেন্টারে যায়, তখন সেখানে তার অনেক সময় বলা হয় যে তোমার শরীর এক্স রে করতে হবে, অর্থাৎ রোগ নির্ণয় করার জন্য ডাক্তাররা এক্স রে করতে বলেন। তাহলে আমি এটা করতে পারি এখানে শো, শো মানে দেখানো, শো মি ইয়োর এক্স রে রিপোর্ট, এক্স হাইফেন রে, আর রে মানে রশ্মি, এক্স রে রিপোর্ট, REPORT। ডাক্তারের কাছে বলে, ডাক্তার তোমার এক্স রে রিপোর্ট কোথায়, বা আপনার এক্স রে রিপোর্টটা কোথায়, সেটা এক্স রে রিপোর্ট, শো মি ইয়োর এক্স রে রিপোর্ট, তোমার এক্স রে রিপোর্ট আমাকে দেখাও, বা আপনার এক্স রে রিপোর্ট আমাকে দেখান, শো মি ইয়োর এক্স রে রিপোর্ট। এরপরে আমব্রেলা, আমব্রেলা যদি বলি আমরা, দিস ইজ অ্যান আমব্রেলা, দ্যাট ইজ অ্যান আমব্রেলা, ইট ইজ অ্যান আমব্রেলা, এগুলো হতে পারে। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আবার যদি বলো যে আমার লাল ছাতা রয়েছে, আই হ্যাভ এ রেড আমব্রেলা। তাহলে এরকম ব্যবহারগুলো রয়েছে। আমি একটু এটাকে বেশ মানে ব্যাপকভাবে দেখানোর চেষ্টা করব একটু পরেই, কারণ এটা একটু অনেক সময় ঝামেলা হয়ে যাবে। তাহলে দ্যাট is an umbrella, 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 ওই হয় একটি ছাতা, that is an umbrella, that is an umbrella, ওই হয় একটি ছাতা। this is, এখানে যদি দিস দেয় তাহলে this is an umbrella, এই হয় একটি ছাতা, it is an umbrella, আমব্রেলার আগে অ্যান বসবে। তবে হ্যাঁ, যদি আমব্রেলার আগে অন্য কোনো ওয়ার্ড থাকে তখন তার আগে কিন্তু আর অ্যান বসবে না। যেমন দ্যাট ইজ অ্যান হবে না, এখানে রেড একটা ব্যবহার করা হয় থেকে, দ্যাট ইজ অ্যান রেড আমব্রেলা, দ্যাট ইজ এ, তখন হবে এ, তখন হবে দ্যাট ইজ এ রেড আমব্রেলা। এটা দেখাই দিলাম, দ্যাট ইজ এ রেড আমব্রেলা। তো যাই হোক, আমার এটা ব্যাপার নয়, এটা আমার ব্যবহার জানতে হবে। আমি এটাই ব্যবহার করছি, দ্যাট ইজ অ্যান আমব্রেলা, ওই একটি ছাতা। তাহলে এখানে খেয়াল করতে হবে, ইউটা ভাওয়েল হওয়াতে এখানে অ্যান বসলো। তবে হ্যাঁ, যদি এর সামনে অন্য কোনো লেটার থাকে তার আগে আবার অ্যান না বসে এ বসবে, যেটা একটু আগে দেখে দিলাম, দ্যাট ইজ এ রেড আমব্রেলা, দ্যাট ইজ এ ব্ল্যাক আমব্রেলা, ওই একটি লাল ছাতা, ওই একটি কালো ছাতা, এরকম হতে পারে। এরপরে অ্যালফাবেট, অ্যালফাবেট দিয়ে, অ্যালফাবেট কথা মানে হচ্ছে বর্ণমালা। এটা দিয়ে there are 26 letters in English alphabet. A is the first letter of English alphabet, B is the second letter of English alphabet, Z is the last letter of English alphabet. কথাগুলো মানেগুলো কীরকম দাঁড়াচ্ছে? ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ রয়েছে, যদি আমি বলতে চাই, প্রকাশ করতে চাই, তার মধ্যে there are 26 letters in English alphabet। আমি যদি বলি এ ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ, তখন লিখতে হবে এ ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। যদি বলি বি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ, তখন লিখতে হবে বি ইজ দ্য সেকেন্ড লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আমি যদি লিখি বা বলতে চাই জেড ইংরেজি বর্ণমালার শেষ বর্ণ, তখন লিখতে হবে জেড ইজ দ্য লাস্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এইভাবে তোমরা তৈরি করতে পারো। তাহলে আমি এখানে দেয়ার আর দিয়ে বাক্যটা তৈরি করলাম, দেয়ার আর 26, অবশ্যই লেটার্স, দেয়ার আর 26 লেটার্স ইন, এটা ইংরেজি থেকে আসছে, ইংলিশ লিখলাম, ইংলিশ, দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ, ENGLISH, ইংলিশ অ্যালফাবেট, ALPHABET, ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ রয়েছে। এখন আমি যেগুলো একটু আন্ডারলাইন করে দিই, তাহলে করে দেওয়া যেতে পারে। আমব্রেলার নিজে আন্ডারলাইন করে দিলাম, এরকম করে দেওয়া যেতে পারে। এরকম করে দিলে তাহলে বুঝতে সুবিধা হয় যে এই ওয়ার্ডটি এই সেন্টেন্সে
ব্যবহার করতে বলা হয়েছে। যাই হোক, তাহলে দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ রয়েছে। এরপরে রাইট দ্য ওয়ার্ড মিনিং, অর্থাৎ যে শব্দ রয়েছে শব্দগুলো অর্থ লিখতে বলা হয়েছে। রাইট দ্য ওয়ার্ড মিনিং, অর্থগুলো লিখে দেখাও। লেখো পার্ট, পার্ট মানে হচ্ছে অংশ। যদি কেউ সমান দিয়ে লেখে ওকে, ঠিক আছে, স্বরেও অনিশ্চয় তাহলে অংশ। পার্ট মানে অংশ। তার পার্টিকুলারলি নি দয়ের রস্বইকার মধ্যে সেটা নির্দিষ্টভাবে, নির্দিষ্ট, পার্টিকুলারলি হচ্ছে নির্দিষ্টভাবে, পার্টিকুলারলি নির্দিষ্টভাবে, মধ্যে ছয়টা নির্দিষ্টভাবে, পার্টিকুলার নির্দিষ্ট। নি এটা দয়ের রস্বইকার, এটা দয়ের উপরে রেপ আছে, দয়ের রস্বইকার মধ্যে সেটা নির্দিষ্টভাবে, পার্টিকুলারলি। পার্টস অফ দি বডি, এটার অর্থটা হচ্ছে, এটা এর আগে দেয়া ছিল তোমাদের, শরীরের অংশসমূহ বা অঙ্গসমূহ। পার্টস অফ দি বডি শরীরের আমরা বলি অংশসমূহ, শরীর অনিশ্চয় অংশ, শরীরের অংশসমূহ, দন্তস্ব মধ্যে মুহা। পার্টস অফ দি বডি শরীরের অংশসমূহ, শরীরের অংশগুলো না বলে শরীরের অংশসমূহ। তালবর্ষা বৈষ্ণবগিরি, বৈষ্ণবরা বৈষ্ণবরা, ভালো করে রিভিশন দিতে হবে, নাহলে একটা ফোটাবাদ পড়ে গেলেই সমস্যা হয়ে যাবে। পলিসি, পলিসি হচ্ছে নীতি, পলিসি হচ্ছে নীতি। যেমন এডুকেশন পলিসি, শিক্ষা নীতি। নীতি বানানটা খেয়াল করে, এখানে দন্তা 9 দিকে নি তস্কৃতি, নীতি। পলিসি মানে নীতি, যে এডুকেশন পলিসি, শিক্ষানীতি। প্রিফেস, প্রিফেস হচ্ছে মুখবন্ধ। এটাও তোমাদের এর আগে পড়ানো হয়েছে, আমার খুব ভালো মনে আছে। মুখবন্ধ, প্রিফেস হচ্ছে মুখবন্ধ। অনেকেই উচ্চারণে ভুল করে মুখবন্ধ, এটা মুখবন্ধটা নয়, মুখবন্ধ। প্রসঙ্গ কথা আর কি, সেটা হচ্ছে প্রিফেস। যেমন একটা বই শুরু করলে তার উপরে প্রিফেস কথাটা লেখা থাকে, মুখবন্ধ, প্রসঙ্গের কথা, এটা হচ্ছে প্রিফেস। এবার প্রেসক্রাইবড, প্রেসক্রাইব মানে হচ্ছে নির্ধারিত, এটা হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট, নির্ধারিত বা নির্দিষ্ট। প্রেসক্রাইবড অর্থাৎ যদি কোনো একটা জিনিসকে প্রেসক্রাইবড হচ্ছে, এটা আসলে প্রেসক্রাইবড, প্রেসক্রাইব থেকে প্রেসক্রাইবড, প্রেসক্রাইব PRESCRIBE, তাছাড়া ডি লেগেছে, প্রেসক্রাইব নির্ধারিত বা নির্দিষ্ট। যেমন স্টুডেন্টস শুড নট কনফাইন দেমসেলফ ইন দি প্রেসক্রাইব বুকস অনলি। কথাটা মানে হচ্ছে ছাত্রদেরকে শুধু নির্দিষ্ট বইয়ের মধ্যে বা নির্দিষ্ট গণ্ডিভুক্ত বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। স্টুডেন্টস শুড নট কনফাইন দেমসেলফ ইন দ্য প্রেসক্রাইব বুকস অনলি। তার মানে যে তোমরা যে কয়টা বই পড়ো, যে কয়টা বই দেওয়া হয়, অনেক সময় একটা ক্লাসে তোমাদের যেমন ক্লাস 2 এর জন্য 3টা বই দেওয়া হয়ে থাকে, এই 3টে বই তোমাদের পড়লে অনেক সময় দেখা যাবে তুমি জ্ঞান আহরণ করতে পারবে না। এর ফাঁকে ফাঁকে তোমাদের অনেক সময় একটা হয়তো গল্পের বই বা ছোটো দেখা আছে যে বিভিন্ন আর্টের বই, বিভিন্ন বই দেওয়া হয়, আনুষঙ্গিক বই দেওয়া হয়, এগুলো পড়তে হয়, মাঝে মাঝে পড়ে। যদি এই ক্লাসের জন্য উপযোগী কম হতে বড় ক্লাসে পড়তে হয়, বাচ্চারা পড়ে, তখন কী হবে, তাদের জ্ঞানের সীমা পরিসীমা বৃদ্ধি পাবে। এই জন্যই বলা হয় যে স্টুডেন্টস শুড নট কনফাইন দেমসেলভস ইন দ্য প্রেসক্রাইবড বুকস অনলি। আর এই জন্যই বইয়ের সঙ্গে তোমাদের অনেক সময় কী থেকে পড়া থাকে একটা, তার সঙ্গে একটা হয়তো অনেক সময় অন্য একটা জিনিস তো জুড়ে দিল তোমার জ্ঞানের গভীরতা বৃদ্ধি করার জন্য। যেমন তোমাকে বলা হলো যে দুখুর জীবন সম্পর্কে পড়ায় বলা হলো যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে লেখো। এটাই হচ্ছে তোমাদেরকে, যে তুমি যদি ওইটুকুই মুখস্থ করো, তার সম্পর্কে না বোঝো যে দুখুর আর এক নাম কাজী নজরুল ইসলাম, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার দ্বারা আর ওটা লেখা সম্ভবপর হচ্ছে না। এটাই বোঝানো হয়েছে যে প্রেসক্রাইব হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট। যাই হোক, এবার তোমাদের জন্য আজকের যে কিছু হোমওয়ার্ক রয়েছে, যে U1 শিটের 83 থেকে 90 পর্যন্ত এগুলো প্রশ্ন উত্তর, এটা পড়ানো তোমাদের মোটামুটি হয়ে গেছে। দুটো একটা অজানা থাকতে পারে বা কম জানা থাকতে পারে, এটা তোমরা একটু পড়ে নেবে। E2 শিটের 2য় পৃষ্ঠার কার্ড থেকে পেয়ার ওয়ার্ক পর্যন্ত এলো অবশ্য ওয়ার্ড মিনিং। এই ওয়ার্ড মিনিংগুলো তোমার 2য় পৃষ্ঠার কার্ড থেকে পেয়ার ওয়ার্ক পর্যন্ত তোমরা
পড়বে। আর E3 শিটের দ্বিতীয় পৃষ্ঠার ইট লিভস ইন এ ফরেস্ট থেকে দ্বিতীয় পৃষ্ঠার শেষ পর্যন্ত এটা হচ্ছে অনুবাদ। এটা তোমাদের পড়ানো হয়ে গেছে, এগুলো গুছিয়ে দেওয়া হলো, তোমরা শুধু এখান থেকে একটু চোখ বুলিয়ে নেবে। এই আজকে ইংরেজি ক্লাসের এখানে শেষ। এখন অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুস্থতা কামনা করছি সকলের। খোদা হাফেজ।